লাল শাড়ি পরে আয়নার সামনে দাঁড়ালোতে রুমের হালকা আলোয় তার হাত ভর্তি কাচের চুড়ি এক অপার্থিব ঝিলিক ছুঁয়ে পড়েছিল চারদিকে। শাড়ির আঁচলটা খানিকটা তুলে গুজে নিয়েছে কোমরে, তারই তার ফর্সা ওদের উন্মুক্ত হয়ে পড়েছে আয়নার দিকে এক ঝলক তাকিয়ে হঠাৎ যেন নিজেকে চিনতে পারল না সে। আজ যেন একটু বেশি সুন্দর লাগছে নিজেকে। হাতের ফোনটা তুলে মুখের অর্ধেকটা চুলে লুকিয়েছে, ফোন দিয়ে মুখটা ঢেকে নিয়ে সেলফি তুলে আয়নার সামনে দাঁড়িয়ে অতঃপর নিজের জায়গা থেকে ঘুরে পেছনে থাকা বান্ধবীদের দিকে তাকায়। মুখে এক মিনিটে সংশয়, তবু চোখে রহস্য। এক মুহূর্ত দ্বিধার পর ছবিটা ফরওয়ার্ড করে দেয় এক অচেনা নাম্বারে। বার্তার সাথে জুড়ে দেয় কিছু শব্দ। জানো, আই মিস ইউ। 7 সাগর আর 13 নদী পার হয়ে আপনি আসতেন যদি। এই দুটি লাইন লেখা মাত্রই ধপ করে ফোনটা ছুঁড়ে ফেলে দেয় বিছানার এক পাশে। হাত কাঁপছে, কপাল ঘেমে উঠেছে, ঠোঁট দুটো তীর বেগে কাঁপছে। কোনোভাবে নিজেকে সামলে হাঁটু জড়িয়ে ধপ করে কাউচে বসে পড়ে কিম তেয়ং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগে সদ্য ভর্তি হওয়া এক ছাত্রী। সামনে ইনকোর্স পরীক্ষা, তাই বন্ধুদের নিয়ে গ্রুপ স্টাডির পরিকল্পনা হয়েছিল বান্ধবী লিজার বাসায়। কিন্তু পড়াশোনা যতটা না হলো তার চেয়ে বেশি হলো হাসি ঠাট্টা আর খেলাধুলা। এমন সময় তাদের খেলা ডেয়ার আর ট্রুথে ঘুরে গিয়ে টার্ন আসে। তার জন্য বেছে নেওয়া হয় এক চ্যালেঞ্জ, নিজের ক্রাশকে শাড়ি পরে সেলফি পাঠানো, সঙ্গে একটি প্রেমময় বার্তা। সকলের চাপে পড়ে লজ্জা লুকিয়ে শেষমেশতে কাজটা করেই ফেলে। বান্ধবীরা তো হেসে গড়াগড়ি খায়। লিজা বালিশে মুখ গুজে হাসছে, জেনি ভিডিও করতে ব্যস্ত। কিন্তু তের মন ভারী হয়ে আসে, কারণ তারা জানে না সে বার্তাটা কাকে পাঠিয়েছে। তার ক্রাশ কোনো সাধারণ কেউ নয়, সে একজন প্রভাবশালী স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি। গুঞ্জন উঠেছে খুব শীঘ্রই সে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ দখলে নেবে। রাজনীতি তের কখনোই পছন্দ ছিল না, কিন্তু জিয়ং জাঙ্কুকে প্রথম দিন ক্যাম্পাসে দেখে যেন কোথায় হারিয়ে গিয়েছিল সে। তার রিজার্ভ আচরণ, চোখে তীব্র আত্মবিশ্বাস আর চলার ভঙ্গিমা সব মিলিয়ে জাঙ্কুকের মধ্যে ছিল এক ধরনের নিঃশব্দ প্রবল আকর্ষণ। বন্ধুরা জানে না এই বিষয়টা, জানে না তীর ভালো লাগার মানুষটা ঠিক কতটা প্রভাবশালী, তাই তারা হেসে উড়িয়ে দেয় সবকিছু। কিন্তু তে জানে এই খেলার পরিণাম একটা খেলার ছড়ে শেষ না হতে পারে। চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রে এক রাজনৈতিক কার্যালয় বড় কনফারেন্স টেবিল ঘিরে বসে আছেন দলের কেন্দ্রীয় নেতারা। আলোচনায় বিশেষ গুরুত্ব সাম্প্রতিক ক্যাম্পাস আন্দোলন, জেলা কমিটি পুনর্গঠন। পেশাসা এই তরুণ নেতা এখন কেন্দ্রীয় সভাপতির দায়িত্বে। তার চোখে কানে এখনো শহরের রাজপথ, জনগণের নিরাপত্তা আর সাংগঠনিক শৃঙ্খলার কঠিন ছায়া। তবে হঠাৎ টুং একটি শব্দে মৃদু কেঁপে ওঠে তার মোবাইল। আলোচনায় ডুবে থাকা জাঙ্কুক ভুরু সামান্য কুঁচকে যায়। বিরক্ত লুকিয়ে রেখে সে ফোনটা উপেক্ষা করতে চায়, কিন্তু কয়েক সেকেন্ডের ব্যবধানে বেশ কয়েকটা বার্তা আসে। এবার আর সহ্য হয় না, সে ফোনটা হাতে নেয়। স্ক্রিনে ভেসে ওঠে একটা অচেনা নাম্বার থেকে ছবি। লাল শাড়ি পরা এক প্রেয়সী আয়নার সামনে দাঁড়িয়ে, শাড়ির আঁচলে আলতো করে বাঁধা কোমর, উন্মুক্ত ওদর, আর শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। ছবির সাথে লেখা সেই লাইন দুটি, জানো, আই মিস ইউ। 7 সাগর আর 13 নদী পার হয়ে আপনি আসতেন যদি। জাঙ্কুকের চোখ মুহূর্তে স্থির হয়ে যায়। ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড তার চেনা মনে হয়। একদম নিজের রুম, নিজের বেড, নিজের ড্রেসিং টেবিল, এমনকি সেই জানালার পাশের পর্দাটাও। গলায় আটকে আসে কিছু, হিসকে উঠে যায়। গলা খুসখুস করে কয়েকবার কাশি দেয়। সামনে রাখা পানির গ্লাসটা তুলে এক ঢোক খায়। পাশে বসে থাকা তার অ্যাসিস্ট্যান্ট শোভিন একটু ঝুঁকে ফোনে নজর রাখে। এক পলক তাকাতেই জাঙ্কুক ফোনটা ঘুরিয়ে দেয়। অ্যাসিস্ট্যান্ট বলে ওঠে, ভাই আপনি ঠিক আছেন তো? জাঙ্কুক ধীরে মাথা নাড়ে। একরাশ ভাবনায় ঢেকে যায় চোখ। সে কি ঠিক দেখছে? এটা কি তারই রুম? তার রুমে প্রেয়সীর আগমন ঘটল কোথা থেকে? সে কিছু একটা ভেবে পকেট থেকে একটা কার্ড বের করে ফোন নম্বরটি লিখে শোভিনের দিকে বাড়িয়ে দেয়। কণ্ঠে ঠান্ডা অথচ তীক্ষ্ণ নির্দেশ, এই নাম্বারটার সব ডিটেলস বের করো। কার নাম, কোথায় থাকে, এখন কোথায় আছে, সব কিছু চাই। এভরিথিং ইমিডিয়েটলি, অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল, কুইক। শোভিন দ্রুত মাথা নেড়ে বেরিয়ে যায়। জাঙ্কুক আবার আলোচনায় ফেলল। মন আর সম্পূর্ণভাবে সেখানে নেই। কোথাও যেন একটা ঘূর্ণি পাকে আটকে গেছে তার সত্তা। কেমন এক গা ছমছমে অনুভূতি তাকে ছেয়ে ধরে। এই মেয়েটাকে, সে কি তার রুমে দাঁড়িয়ে ছবি তুলেছে? আর কেনই বা এমন মেসেজ পাঠালো?
রাতে সবাই ফোন ছেড়ে দিয়েছিল বিছানায়, মুখে কোনো শব্দ নেই, কিন্তু শরীরটা যেন কাঁপছে ভিতরে ভিতরে। অদ্ভুত এক ভয়, লজ্জা আর উত্তেজনা একসাথে কাজ করছে। আর তার এই অবস্থা দেখে বান্ধবীরা তো হেসে শেষ। সে ঘর যেন একরকম কলরবে ভরে উঠেছে। বান্ধবীরা বলে উঠলো, আমি তোকে বিশ্বাস করতে পারছি না, তুই আসলেই ছবি পাঠিয়ে দিলি, তাও পেট উন্মুক্ত করে। ক্রাশ খাবে তোকে দেখে। মুখে তেমন কিছু বলে না, ধীরে ধীরে উঠে দাঁড়ায়, শাড়ির আঁচল খুলতে খুলতে বলে, তোদের পাল্লায় পরে না জানি কোন দিন আমার গর্দান যাবে। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। শাড়ির আঁচলটা ছুঁয়ে দেয় চেয়ারের পিঠে। সে নিজের ব্যাগ গোছাতে শুরু করে। আরে আজকেই তো প্রথম এলি আমার বাসায়, এখনই চলে যাবি? খাবারটা অন্তত খেয়ে যা। আমরা তো এখনো ইনকোর্সের হাফনাটা শেষ করে নেই। প্লিজ আর একটু থাক না দে, তোদের যা খুশি কর, আমি গেলাম। দেরি হলে আবার বুবু শুরু করে দেবে হরতাল। অতঃপর তার গোছগাছ শুরু হয়ে যায়। এদিকে একই সময় চট্টগ্রামে রাজনৈতিক অফিস। ঘড়ির কাঁটা আধা ঘন্টা ঘুরেছে। কনফারেন্স রুমের দরজা ধীরে ধীরে খুলে গেল। ভিতরে ঢুকে শোভন, চোখে মুখে তীব্র তাগিদ আর কিছু উত্তেজনার ছাপ। সে জাঙ্কুকের পাশে এসে দাঁড়িয়ে বলে, ভাই সব ডিটেলস আমার হাতে। জাঙ্কুক একটু গম্ভীর হয়ে বলে, তাহলে দাঁড়িয়ে চেহারা দেখাচ্ছিস কেন? ফার্স্ট বল। শোভন হাতে থাকা কাগজগুলো একে একে খুলে বলতে শুরু করে, এই নামটা যার নামে রেজিস্টার্ড তার নাম, তারপর জন্ম, তবে এই মুহূর্তে লোকেশন দেখাচ্ছে। সে হঠাৎ থেমে যায়, কপালে ভাঁজ পড়ে, এক প্রকার চিৎকার করে বলে, ওহ। জাঙ্কুক সরু চোখ করে বলে, তবে কি? আর কি ও করছিস? অবস্থান কোথায়? শোভন একটু মাথা নিচু করে ধীরে বলে, ভাই আপনার বাসা। সঙ্গে সঙ্গে চেয়ার থেকে লাফিয়ে উঠে দাঁড়ায় সে। এক চিলতে বিস্ময়ের সাথে গলার সুর বদলে যায়। মানে আমি ভুল দেখিনি, ওই রুমটা তাহলে আমারই ছিল। ছবিটা তোলা হয়েছে আমার বেডরুমে। ভাই আপনি কি মেয়েটাকে চিনেন? না মানে উনি তো আপনার ঘরেই। চিনলে কি আর তোকে দিয়ে ডিটেলস বের করাতাম? রাবিশ, সরি ভাই বলে পিছু হটে শোভন। জাঙ্কুক গভীরভাবে কিছু একটা ভাবে, দু আঙুল দিয়ে কপাল খসে, তারপর বলে ওঠে, আমাদের এক্ষুনি ঢাকায় ফিরতে হবে। সব ব্যবস্থা কর, যত দ্রুত সম্ভব, কুইক। লিজাদের বিশাল বাড়ির লোহার গেটটা পেরিয়ে এলোতে এটা এমনিতেই ভারী, রীতিমতো শব্দ করে বন্ধ হলো পিছনে। তবে তার কানে যেন কিছুই পৌঁছাচ্ছে না। কানে নয়, এখন কাজ করছে কেবল হৃদয়, আর সেটা যেন তার বুক ভেঙে বাইরে চলে আসবে এই মনে হচ্ছে। রাস্তার কিনারায় দাঁড়িয়ে চারপাশে যেন কিছুই দেখছে না সে। ব্যাগে হাত ঢুকিয়ে কাঁপা কাঁপা আঙ্গুলে টেনে বের করে ফোনটা স্ক্রিনে চোখ পড়ার সঙ্গে সঙ্গে গলার কাছে কিছু একটা ধলা পাকিয়ে ওঠে। সেই নাম্বার। সেদিন কলেজের অফিস রুমে গিয়েছিল ছুটি চাইতে, আর তখনই টেবিলের উপর একটা কার্ড পায় জাঙ্কুকের। সে আবেগের বসে নাম্বারটা কালেক্ট করেছিল, তবে ভাবেনি সেই নাম্বারে কখনো মেসেজ করবে। কৌতূহল চাপতে না পেরে হোয়াটসঅ্যাপ খুলে দেখে। মেসেজটি সিন করেছে কিনা বোঝা যাচ্ছে না, তবুও এই ধরনের ভয় যেন উঠেছে মনে। যদি সে পড়ে থাকে, যদি সে দেখে ফেলে, তাহলে তো রক্ষে নেই। নিশ্চয়ই এর জন্য তার শাস্তিও পেতে হবে। সে একটা ঠোক গলাৎকরণ করে। তাড়াতাড়ি করে একটা রিক্সা নিয়ে নেয়, অতঃপর উঠে পড়ে নিজের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য। এদিকে জাঙ্কুক একা বসে থাকে কিছুক্ষণ। ফোনটা আবার হাতে নেই। সে আগন্তুক নাম্বারে ঢুকে দেখে দিস মেসেজ ওয়াজ ডিলিটেড, কিন্তু ছবি তো সেভ হয়ে গেছে অটো হোয়াটসঅ্যাপে। সেটা আবার ভেসে ওঠে ফোনের স্ক্রিনে। লাল শাড়ি, উন্মুক্ত উদর, রহস্যময় চোখ। আয়নার পাশে দাঁড়িয়ে ছবি তুলছে এক প্রেয়সী। জাঙ্কুক এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ছবিটার দিকে, অতঃপর ঠোঁট কামড়ে ধরে এক তীক্ষ্ণ অথচ ব্যঙ্গাত্মক হাসি দিয়ে থেমে থেমে বলে, আই সোয়ার। যেন তার চোখে আগুন আর ঠোঁটে খেলার ছায়া। আপনাকে যদি সামনাসামনি পাই কি হবে আমি নিজেও জানি না। আমার 29 বছরের জীবনে এমন ঘটনা প্রথম ঘটলো, তাও আবার সেই কারিগরি আপনি নিজে। তার চোখের দৃষ্টিতে কেমন যেন এক অদ্ভুত ছায়া খেলে যায়। রেডি থাকেন মিস জানো, সে অনাকাঙ্ক্ষিত দিনগুলোর জন্য। চেয়ারটা ঠেলে সরে উঠে দাঁড়ায় সে, তার চলার ভঙ্গিতে দৃঢ়তা। জাঙ্কুক দ্রুত পায়ে কনফারেন্স রুম থেকে বেরিয়ে যায়। চট্টগ্রাম থেকে মাত্র 40 মিনিটের ভেতরে প্রাইভেট বিমানে ঢাকায় নেমে আসে জাঙ্কুক। বিমানবন্দর থেকে বাড়ি ফিরতে আর 15 মিনিট 20 মিনিট লাগে। তখন সময় সন্ধ্যা 45 মিনিট। বাড়ির বিশাল গেট দিয়ে একসাথে ঢোকে 3টি কালো গাড়ি। সামনের গাড়িতে 2জন অ্যাসিস্ট্যান্ট, সাথে নিরাপত্তা রক্ষী। মাঝের গাড়িতে জাঙ্কুক নিজে, সাথে তার বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট শোভন। পিছনের গাড়িতে তার ব্যক্তিগত গার্ডের দল কড়া পাহারায়। গাড়ির কাছে ভেদ করে ঘরের আলো ঝলমল করে চোখে ভেসে আসে।
জাঙ্কুক গাড়ি থেকে নেমে যায়। ড্রয়িং রুমে ঢুকতেই চোখে পড়ে চারপাশের দৃশ্য। ফোনে মনোযোগ দিয়ে বসে আছেন তার মা জিন, গম্ভীর মুখ, তবুও চোখে মুখে এক অদৃশ্য মায়া। আর এক করে তার ছোট চাচি মেয়েকে পড়াচ্ছেন, যার বয়স মাত্র 9 বছর। এদিকে মেঝেতে আধশোয়া হয়ে কানে হেডফোন গুঁজে গেম খেলছে তার চাচাতো ভাই। 22 বছর পেরিয়ে 23 বছর চলছে তার, অথচ তার বাদরামি এখনো যায়নি। আর এক পাশে তার বিদেশি পোশাক কুকুরদের সাথে খেলা করছিল তার ছোট চাচা। জাঙ্কুক সকলের সাথে কৌশল বিনিময় করে, আর কিছু না বলে দ্রুত বেগে তার রুমে চলে যায়। রুমে ঢুকতেই বুকের ভিতরে আবারও কেমন এক অচেনা অনুভূতি ভর করে। একবার চোখ খুলে চারপাশে সবকিছু যেন স্বাভাবিক। তার দৃষ্টি আচমকা আটকে যায় চেয়ারের উপর ফেলে রাখা লাল শাড়িতে। মুহূর্তেই বুক ধক করে ওঠে। এটাই তো সেই শাড়ি যেটা পরে এক প্রেয়সী তার কাছে ছবি পাঠিয়েছিল। শাড়িটা হাতে তুলে নিয়ে নিজেকে নিজে প্রশ্ন করে, শাড়ি এখানে পড়ে আছে, তাহলে মেয়েটা গেল কোথায়? কণ্ঠ হঠাৎ ভারী হয়ে ওঠে। সে উচ্চ স্বরে চিৎকার করে ডাকে, লিজা! দৌড়ে আসে তার ছোট বোন। বিস্মিত চোখে তাকায়, ভাইয়া কি হয়েছে, এভাবে চেঁচাচ্ছ কেন? জাঙ্কুক দাঁত কিরমির করে প্রশ্ন ছুড়ে দেয়, আমার রুমে কে এসেছিল? লিজার দৃষ্টি এক মুহূর্তে শাড়ির দিকে আটকে যায়। মনে মনে শ্বাস বন্ধ হয়ে আসে। ঠোঁট কামড়ে ভাবে, হায় আল্লাহ, তে এটা তুই কি করলি? শাড়িটা ভাইয়ের রুমে রেখেই চলে গেলি? আমাকে তো ফাঁসিয়ে দিলি। কি হলো, কথা বলছিস না কেন? আমার রুমে আসার সাহস কি করে হয়? সরি ভাইয়া, আসলে আমার ফ্রেন্ডরা মিলে গ্রুপ স্টাডি করছিলাম। তোমার রুমটা বড়, তাই এখানে। গ্রুপ স্টাডি? শাড়ি পরে? না মানে পড়া শেষে একটু মজা করে শাড়ি পরিয়েছিলাম আমার এক ফ্রেন্ডকে। এখন কোথায় সেই ফ্রেন্ড? ওরা তো সবাই বাসা চলে গেছে। বাসা কোথায়? অ্যাড্রেস দে। ওয়েট, লিজার কি ভয়? কেন এখন ওদেরকেও কি তোমার রুমে আসার শাস্তি দেবে? যদি তুই একা একা সব শাস্তি নিতে পারিস, তাহলে কষ্ট করে ওদের কেন খুঁজবো? না না, দেখছি। লিজা কেঁপে ওঠে, হাত কাঁপতে কাঁপতে একটা কাগজে ঠিকানা লিখে দেয়। তারপর শাড়িটা হাতে তুলে নিতে গেলে জাঙ্কুক হুঙ্কার দেয়, তোকে শাড়ি নিতে বলেছি, যেখানেই ছিল সেখানেই রাখ। লিজা শাড়িটা আবার আগের জায়গায় রেখে দৌড়ে বেরিয়ে যায়। জাঙ্কুক কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে শাড়িটা তুলে মুখের কাছে আনে। নতুন কাপড়ের গন্ধের সাথে মিশে আছে এক অদ্ভুত মিলি সুবাস, যেন কোথাও থেকে এসে তার স্নায়ুতে আগুন ধরিয়ে দিল। এক মুহূর্ত নিঃশব্দে দাঁড়িয়ে থেকে শাড়িটা ছুঁড়ে মারে বিছানায়। তারপর যেভাবে গড়বড় করে ঢুকেছিল একইভাবে বেরিয়ে যায় বাড়ি থেকে। জাঙ্কুককে বাড়ি থেকে বের হতে দেখে তার সঙ্গে সঙ্গে তার অ্যাসিস্ট্যান্ট দৌড়ে আসে। কি হলো ভাই, কোনো সমস্যা? আপনাকে সিরিয়াস লাগছে? আমি সিরিয়াস, তাই সিরিয়াস লাগছে। ভাই, মেয়েটাকে কি পেয়েছেন? জাঙ্কুকের চোখে আগুন। পেলে কি এখন খুঁজতে বের হতাম? রাবিশ। এবার 3টি গাড়ি একসাথে রাতের শহরে ছুটতে শুরু করে। মিরপুর 11-তে পৌঁছে 3টি গাড়ি থামে 11তলা ভবনের সামনে। জাঙ্কুকের অচেনা প্রেয়সী এই ভবনের 6ষ্ঠ তলায় থাকে। তখন সময় প্রায় 9:15। লিফট ধরে তারা 6 তলায় উঠে। কয়েকবার কলিং বেল চাপানো হয়, তবুও দরজা খোলা হলো না। এক সময় ভিতর থেকে বের হয় মেলি কণ্ঠ, কারা আপনারা? এখানে কি চান? দরজাটা খুলুন, তারপর বলছি। মেয়েটি এবারও সন্দেহ চোখে বলে, দেখুন, আমি আপনাদের চিনি না, বাসায় তেমন কেউ নেই, আপনারা কাকে চান? জাঙ্কুকের ধৈর্য এখন টানা পড়নের সীমায়। একটু বিরক্ত হয়ে দেয়ালের কাছে হেলান দিয়ে দাঁড়ায়, চোখে কালো চশমা। অবচেতন ভাবে ফোন হাতে তুলে আবারও সেই ছবিটা দেখলো। এদিকে সবিন পরিচয় দিল। ঠিক তখনই দরজা টুক করে খুলে গেল। দরজা খুলতেই দেখা যায় বেগুনি সাদা 3 পিস পরে এক মেয়ে দাঁড়িয়ে আছে, গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ। আচ্ছা, এখানে একটা কথা ক্লিয়ার করে নেই, আসলে সিমটা তের নামে রেজিস্ট্রি করা ছিল না। অতঃপর যেই নামে রেজিস্ট্রি করা ছিল সেই নামটা নিয়ে তারা বলে ওঠে, আমরা তাকে খুঁজছি। মেয়েটি ভয় পেয়ে মাথা নেড়ে বলে ওঠে, জি আমি। জাঙ্কুক ফট করে চোখের কালো চশমা খুলে তাকায়। একবার ভালো করে মেয়েটাকে পরখ করলো, চোখে চোখ নিয়ে দেখে। পরে সবিনকে মাথা নেড়ে বোঝালো, না, এটা সেই মেয়ে না। দেখুন মিস, মেয়েটা কিছুটা ভয় ভয়ে উত্তর দিল, মিস না মিসেস, আমি বিবাহিত, আমার একটা মেয়ে আছে 8 বছরের। জাঙ্কুক চোখ বড় করে তাকায়, হোয়াট? সবিন পরিস্থিতি সামলাতে এগিয়ে বলে, দেখুন, আপনি আজকে সারাদিন কোথায় কোথায় ছিলেন, পুরো ডিটেলসটা জানতে চাই আমরা। আসলে আমি তেমন কোথাও যাইনি, শুধু মেয়েকে স্কুলে দিতে গিয়েছি আর আনতে গেছি। আসার পথে হাসপাতালে গিয়েছিলাম, আমার ননদ অসুস্থ, তাই তাকে দেখতে গিয়েছিলাম, তারপর বাসায় ফিরেছি। কিন্তু আপনার ফোনের তথ্য তো অন্য কিছু বলছে। ও,
ও আসলে আজকে আমি ফোনটা আমার ছোট বোনকে দিয়েছি। ওর ফোনটা নষ্ট হয়ে গেছে, সার্ভিসিংয়ে দিয়েছে। ওর ভার্সিটি আছে, তাই আজকের জন্য ওকে দিয়েছিলাম। জাংকুক এগিয়ে এসে দাঁতে দাঁত চেপে নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলল, হোয়ার ইজ ইউর সিস্টার? আসলে ও সন্ধ্যার পর হাসপাতালে গেছে আমার ননদকে দেখতে। কোন হাসপাতাল? ইবনে সিনা। কেন, কি হয়েছে? কি করেছে তে? জাংকুক এক মুহূর্ত থমকে এসে ফিসফিস করে বলে ওঠে, তে সবের পরিস্থিতির সামনে বলে ওঠে, নাথিং, জাস্ট একটা মিস্টেক হয়েছে, আমরা আসি। কোনো প্রশ্ন না করে তারা দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। তের বোন একটু অবাক হয় তাদের এমন আচরণে। পরপর তিনটি কালো গাড়ি এসে একসাথে ব্রেক কষলো ইবনে সিনা হাসপাতালের সামনে। হেডলাইটের আলো যেন পুরো গেটটাকে অচেনা করে তুলল। গাড়ি থেকে প্রথমে নেমে এলো জাংকুক। পা মাটিতে রাখতেই তার চোখ চারদিকে ঘুরল। এত এত মানুষের ভিড়, ডাক্তারের সাদা কোট, রোগীর স্বজনের অস্থির দৌড়ঝাঁপ। এই বিশাল ভিড়ে সে কিভাবে খুঁজে বের করবে ওই মেয়েটাকে? কপালের দুপাশে আঙুল চেপে মাথা ধরে ঝাঁকালো জাংকুক। তারপর সোজা গার্ডের দিকে তাকিয়ে হাত নেড়ে দিল। এক নিমেষে তার লোকগুলো পুরো হাসপাতালের ভিতরে ছড়িয়ে পড়ল। প্রত্যেকটা রিসেপশনে গিয়ে প্রশ্ন একটাই, এই নামে কোনো রোগী বা ভিজিটর আছে? কিন্তু উত্তর মেলেনি। সবাই মাথা নেড়ে না বলেছে। কিছুক্ষণ পর বুঝলো এইভাবে খুঁজলে পাওয়া অসম্ভব। হতাশ হয়ে গাড়ির বনেটে হেলান দিল জাংকুক। তার মাথা ভারী হয়ে আসছে, চোখ বন্ধ করে গুনগুন করে। ঠিক তখনই তার পাশ ঘেঁষে এসে ম্যানুয়াল হুইল চেয়ার করে দাঁড়ালো এক অন্ধ ভিক্ষুক, হাতে মাইক। সাথে সাথে জাংকুকের মাথায় একটি বুদ্ধি খেলে গেল। সে শোভনকে আদেশের সুরে ডাকলো। সাথে সাথে তার লোকগুলো ছুটে গেল। কিছুক্ষণের মধ্যেই ৩৩৫টা মাইক নিয়ে হাজির হলো। হাসপাতালের প্রতিটি কোণে মাইক বসানো হলো। এরপর এক ঝড়ের মতো ভেসে এলো জাংকুকের কণ্ঠ, হ্যালো মিস জানু ওরফেতে, আপনি যেখানেই থাকুন না কেন অতি দ্রুত হাসপাতালের মূল গেটের কাছে চলে আসুন, কুইক। পুরো হাসপাতাল থমকে গেল। নার্স, ডাক্তার, রোগী সবাই হা হয়ে শুনছে। মানুষের চলাচল বন্ধ হয়ে গেল এক মুহূর্তে। কৌতূহলী চোখে অনেকে জড়ো হলো মূল গেটের সামনে। আবারও গর্জে উঠল সেই কণ্ঠ, আই নো, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? 2 মিনিটের মধ্যে আপনি যদি না আসেন তাহলে পুরো হাসপাতাল উড়িয়ে দেব। তাই যত দ্রুত পারেন আসুন, কুইক। চারদিকে গুঞ্জন উঠল। মানুষের ভিড় জমল জাংকুকের চারপাশে। অনেকেই ফিসফিস করতে লাগলো। অতঃপর 3 জন তেকে পাওয়া গেল, কিন্তু তাদের একজনও আসল তেই না। শোভন বলে উঠল, ভাই, মনে হচ্ছে আমরা আসার আগেই সেই মেয়েটা চলে গেছে। শেষমেশ জাংকুকের ধৈর্য শেষ হলো। সে প্রচন্ড রাগে গাড়িতে উঠে বসলো। ইঞ্জিন গর্জন তুলে তাদের ফেলে রেখে একাই বেরিয়ে গেল হাসপাতালের সামনে থেকে। তার লোকেরা নিঃশব্দে দাঁড়িয়ে শুধু একে অপরের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। হাতির ঝিলের লেকের পারে। রাত তখন প্রায় 1টা। পানি নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে দূরের বাতাসে দুলছে পানকৌড়ির ডাক। জাংকুক শুয়ে আছে নিজের কালো গাড়ির বনেটে। এক হাতে সিগারেটের ধোঁয়া উঠছে, অন্য হাতে অ্যালকোহলের বোতল। এটা তার পুরনো অভ্যেস। যখন ভেতরটা খুব ভারী লাগে, যখন কোনো উত্তর খুঁজে পায় না, অথবা যখন একান্ত সময় দরকার হয়, তখন এখানে এসে গাড়ির বনেটে শুয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। কখনো ধোঁয়া ছাড়ে, কখনো ছোট ছোট চুমুক নেয় বোতল থেকে। তবে আজকের রাত অন্যরকম। সে আজ সীমা ছাড়িয়ে ফেলেছে। যতটা কখনো খায়নি, আজ তার চেয়েও বেশি ড্রিঙ্ক করেছে। কারণ একটাই, তেকে খুঁজে না পাওয়া, নিজেকে পরাজিত মনে হচ্ছে তার কাছে। যে মেয়েকে কখনো সরাসরি দেখেনি, যাকে স্পর্শ করেনি, যার কণ্ঠ শোনেনি, শুধু এক ঝলক পরিচয়ের উপর দাঁড়িয়ে আছে সবকিছু। তার জন্যই ভিতরটা কেমন ছটফট করছে। এক চুমুক দিল বোতল থেকে, তারপর চোখ তুলে তাকালো আকাশের দিকে। রাত প্রায় 1:45। গাড়ি ঘুরিয়ে বাড়ির গেট পার হয়ে ঢুকলো। পুরো বাড়ি নিস্তব্ধ, সব লাইট নিভে গেছে। শুধু লাইব্রেরির কর্নারে হলদে আলো টিমটিম করছে। জাংকুক বাড়ির ভেতরে ঢুকে সোজা গেল সেদিকে, যেখানে বসে আছে তার বাবা। ডেস্ক ভর্তি ফাইল, চোখে পুরো চশমা, মন দিয়ে নথি পড়ছিলেন তিনি। জাংকুক কিছু না বলে ধপ করে সোফা গা এলিয়ে দুধ হয়ে শুয়ে পড়লো। ভারী নিঃশ্বাস ফেললো। আরিম চোখ নামিয়ে তাকালেন ছেলের দিকে, অতঃপর গলা খাঁকাই দিয়ে বললেন, আবার কার পিছু নিয়েছো? কোনো নতুন ঝামেলা জড়িয়েছো? জাংকুক হালকা মাতাল কণ্ঠে মুচকি এসে বলল, তোমার বৌমার পিছু। কিন্তু আল্লাহর বান্দি, মাগুর মাছের মতো বারবার হাত ফসকে বেরিয়ে যাচ্ছে, ধরতেই পারছি না। আরিম চমকে উঠলেন। যে ছেলে রাজনীতি ছাড়া মুখ খুলে না, সে আজ নারীর কথা বলছে। তিনি চশমা নামিয়ে গভীরভাবে তাকালেন ছেলের দিকে। ভবিষ্যৎ মন্ত্রী যদি সামান্য এক নারীর জন্য বুধ হয়ে পড়ে থাকে, তাহলে দেশ সামলাবে কিভাবে? জাংকুক হেসে ফেলল, হাত উঁচু করে আঙুল নাড়ল। ও সামান্য না, ও অসামান্য, মারাত্মক। আরিম দীর্ঘ শ্বাস ফেলল।
তুমি নেশার খবর বলছো নাকি সত্যিই কোনো নারীর আগমন ঘটেছে তোমার জীবনে? জাঙ্কুক আবার হাত উঁচু করে দীর্ঘ স্বরে বলল, 100% সত্যি। তাহলে এখন আমার কাছে কি চাও তুমি? জাঙ্কুকের কণ্ঠ গম্ভীর হলো, খুঁজে দাও তাকে। আরাম চেয়ারে হেলান দিলেন, ঠিক আছে, কাল সকালে নেশা কাটলে ডিটেলস দিও, লোক লাগিয়ে এনে দেবো। কিন্তু হঠাৎই উঠে দাঁড়ালো জাঙ্কুক, চোখে প্রচন্ড আগুন। আঙুল তুলে বাবার দিকে তাকিয়ে বলল, নোট, কোনো দরকার নেই, আমি নিজেই খুঁজে বের করবো আমার প্রেয়সীকে। বলে পাশের চেয়ার থেকে জ্যাকেটটা তুলে নিল, চলতে শুরু করলো সিঁড়ির দিকে। আরাম হেসে পেছন থেকে বললেন, গুড নাইট। অতপর সিঁড়ি বেয়ে জাঙ্কুক নিজের রুমে ঢুকলো, ধপ করে বিছানায় লুটিয়ে পড়লো। কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। হঠাৎ ফোনের ভাইব্রেশন, টেবিলের উপরে রাখা ফোনটা কেঁপে কেঁপে আওয়াজ তুলছে। পুরো কুঁচকে যায় জাঙ্কুকের। ঘুমন্ত হাত বাড়িয়ে ফোন খুঁজে বের করে, চোখ না খুলে চাপ দিয়ে বন্ধ করে দিল। কিছুক্ষণ নিস্তব্ধতা, তারপর আবার শুরু হলো ফোনের ভাইব্রেশন। এবার রেগে গেল জাঙ্কুক, কপালে ফাঁস ফেলে বলল, মাদের মোবাইল শান্তিতে ঘুমাতেও দেয় না। রাগের মাথায় রিসিভ করে কানে তুলতেই ওপাশ থেকে ভেসে এলো সবিনের কণ্ঠ, ভাই আর কত ঘুমাবেন? 12টা বেজে গেছে। সো হোয়াট, আজ 2টা পর্যন্ত ঘুমাবো, ডিস্টার্ব করবি না, নাহলে কি করবো জানিস তো। সবিন চুপ করলো 1 সেকেন্ড, অতপর হালকা ব্যঙ্গ মিশিয়ে বলল, ভাই সময় 12টা না, আপনার 12টা বেজে গেছে। আপনার সেই প্রেয়সীর কলেজ টাইম শেষ হয়ে গেল বলে এখন না গেলে আবার হাত ফসকে যাবে। প্রেয়সী শব্দটা শুনতে জাঙ্কুকের ঘুম ভেঙে গেল। ফট করে চোখ বড় বড় করে তাকালো। পাশের টেবিলে রাখা ঘড়ির দিকে চোখ গেল। সময় প্রায় 12টার কাটা ছুঁয়েছে। দাঁত কিরমির করে উঠে বসলো। আর তুই এখন আমায় ফোন দিয়ে এসব বলছিস? এখন? ভাই সকাল 9টা থেকে কল করছি, আপনি বারবার কল কেটে দিচ্ছিলেন। জাঙ্কুক আর কিছু না বলে রাগে আবার ফোনটা কেটে দিল। তাড়াহুড়ো করে উঠে দাঁড়াতে গিয়ে ধপ আবার বিছানায় লুটিয়ে পড়লো। চোখ পড়লো নিজের শরীরে, সেই লাল শাড়ি তার গায়ে পেঁচানো। মুহূর্তে থমকে গেল, তারপর হালকা মুচকি আসলো নিজের অজান্তেই। এভাবে শাড়িতে পেঁচিয়ে রাত কাটালাম, অদ্ভুত বটে, কিন্তু সময় তো আর থেমে নেই। সে তাড়াতাড়ি উঠে শাড়িটা গুছিয়ে রাখতে গেল আলমারিতে। শাড়ি লম্বা যেন অন্তহীন, কয়েকবার চেষ্টা করো ভাঁজ করতে পারলো না। শেষমেশ বিরক্ত হয়ে সেটাকে একটা গোল বলের মতো গুটিয়ে আলমারির ভিতরে ঠুসে দিল। এরপর বাথরুমে ঢুকে শাওয়ার নিল। চুল ভেজে কপালে ঝুলছে, তবুও আয়না একবার নিজের দিকে তাকিয়ে এসে নিল। পকেটে ওয়ালেট গুজে গর্জন করে বলল, জানো এবার আপনাকে যদি পাই থাপড়াইয়ে চেহারার নকশা পাল্টাই দিব। দ্রুত পায়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। এইদিকে ক্লাস শেষ করে ডিপার্টমেন্টের সামনে একটা টেবিলে বসে আড্ডা দিচ্ছিল 4 জন মেয়ে। 4 জন মেয়ে বলতে সেখানে তেও রয়েছে আর তার বান্ধবীরা। হঠাৎ দূর থেকে ভেসে এলো টায়ারের চিৎকার। একসাথে থামলো কয়েকটা কালো গাড়ি। সবাই অবাক, পুরো ক্যাম্পাসের চোখ ঘুরে গেল সেদিকে। দেখা গেল কালো গাড়ি দরজা খুলে হুড়মুড়িয়ে নামছে একদল মানুষ। সবার সামনে হাসছে সেই নামটা, যে নামটা শুনলেই রক্ত হিম হয়ে আসে। জীবন জাঙ্কুক, তার পিছনে লম্বা গার্ডদের শাড়ি। এই খবর মুহূর্তে ছড়িয়ে পড়লো ভার্সিটি জুড়ে। ভিড় জমলো করিডোর, বারান্দা, জানালায়। সবাই তাকিয়ে আছে, মোবাইল বের করে ভিডিও করছে অনেকে। জাঙ্কুকের চোখ তীক্ষ্ণ, পা ফেলে এগিয়ে যাচ্ছে সরাসরি শেষ টেবিলের দিকে, যেখানে বসেছিল তার বোন লিজা। লিজা টেবিল থেকে নেমে চুপচাপ ঘুরে চলে যেতে চাইলো, মুখ ফাড়, কারণ সে চায় না কেউ বুঝুক যে তার ভাই জাঙ্কুক। যতবার মানুষ জানে ততবার ভয় দূরে সরে যায় তার কাছ থেকে। কিন্তু জাঙ্কুকের চোখ এড়ানো এত সহজ নয়। গম্ভীর গলা ডাক দিল, এই লিজা, কই যাস? এদিকে আয়। অতঃপর লিজা দাঁড়িয়ে গেল। কিরে, আমাকে দেখে পালিয়ে যাচ্ছিলি কেন? কোথায় পালাচ্ছিলাম? জাঙ্কুক একবার চোখ ঘুরালো লিজার বান্ধবীদের দিকে, মুখে হালকা হাসি টেনে বলল, তোর বান্ধবীদের সাথে পরিচয় করাবি না? তোর ভাই এসেছে। লিজা এক এক করে সকল বান্ধবীদের সাথে পরিচয় করে দিল জাঙ্কুকের। জাঙ্কুক শেষে প্রশ্ন করলো, আরেকজন কই? ওহ, দিতে একটু আগে চলে গেছে। চলে গেছে মানে কই গেছে? ওর নাকি কিছু কাজ আছে, কোনো সার্ভিসিং দোকান থেকে ফোন নেবে, তারপর নাকি হাসপাতালে যাবে। আরো কি কি বললো। জাঙ্কুক হঠাৎ ঘুরে তাকালো সবিনের দিকে, চোখের দৃষ্টি ভয়ঙ্কর। আবার হসপিটাল? সবিনের বাচ্চা, আমি কি লাটিম? কাল থেকে শুধু লাটিমের মতো ঘুরছি, আর তোরা সব কটা কি করছিলি? কলেজের সামনে ঘোড়ার ঘাস কাটছিলি? সবিন হক চকিয়ে গেল, সাথে সাথে তার পিছনে অ্যাসিস্ট্যান্ট গুলো। আমার মন চাচ্ছে এখন। সবিন গলা কাঁপিয়ে জিজ্ঞাসা করলো, কি ভাই, কি মন চাচ্ছে আপনার? জাঙ্কুক হঠাৎ ঠোঁটে হাসি ফুটালো। সবিনের ঘাড়ে হাত রেখে বলল, আইসক্রিম খেতে মন চাইছে।
চল আইসক্রিম খেয়ে আসি। সবার মুখে বিস্ময়, চারপাশে চাপা হাসি ছড়িয়ে গেল। পেছন থেকে হঠাৎ লিজার কণ্ঠ ভেসে এলো, ভাইয়া আমাদেরও নিয়ে যাও। জাঙ্কুক একটু ঘাড় বাঁকিয়ে বোনের দিকে তাকালো, দাম্ভিক ভঙ্গিতে বলে উঠল, চল সবাইকে খাওয়াবো। জাঙ্কুকের পক্ষ থেকে আজকে সবার জন্য ফ্রি। পুরো ক্যাম্পাসে যেন এক মুহূর্তের জন্য বজ্রপাত হলো। কিন্তু জাঙ্কুকের দলের লোকেরা যারা ভেতরে ভেতরে কাঁপছে তারা বোঝে ভাই হঠাৎ খুশি হলে তার পেছনে লুকিয়ে থাকে আরো বড় ঝড়ের আগমন। ভার্সিটির গেট পেরিয়ে রাস্তার অপর পাশে এক বিশাল আইসক্রিম পার্লার, সেখানে ভেতরে এক কোণে বসেছে লিজা আর তার বান্ধবীরা। সবার হাতে ঠান্ডা ঠান্ডা কাপে আইসক্রিম, হালকা রোদে ঝলমল করছে সেই কাপের রঙিন স্কুপগুলো। আর তাদের সামনে দাঁড়িয়ে আছে জাঙ্কুকের অ্যাসিস্ট্যান্টগুলো। তারা ঠক করে কাঁপছে, কারণ শাস্তি হিসাবে বিশাল বিশাল বরফের খণ্ডের উপর খালি পায়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে হাতে ধরা ঠান্ডা আইসক্রিম। পাশে দাঁড়িয়ে আছে গার্ডরা। সবাই চুপচাপ, কারণ সবাই জানে এটা ভাইয়ের খেলা, শাস্তি। জাঙ্কুক মাথা উঁচু করে তাকালো তাদের দিকে, ঠোঁটে অদ্ভুত হাসি ফুটলো। কি হলো, খাচ্ছিস না কেন? যতক্ষণ না এই বরফ গলবে ততক্ষণ পর্যন্ত আইসক্রিম খেতেই হবে। সবিন সহ বাকি অ্যাসিস্ট্যান্টদের চোখ মুখ নীল হয়ে যাচ্ছে ঠান্ডায়, কিন্তু কিছু বলার সাহস নেই। বরফ গলছে ধীরে ধীরে, তাদের শরীরে কাঁপুনি ততই বাড়ছে। লিজার এক বান্ধবী বলে উঠলো, এই লিজা, তোর ভাই এত নির্দয় কেন? কোনো মায়া দয়া নেই? এটা তো শুধু ট্রেলার, এর চেয়ে ভয়ঙ্কর শাস্তি পেয়েছে ওরা বহুবার। অন্যদিকে জাঙ্কুক কোনো কিছুর পরোয়া না করে আস্তে আস্তে নিজের আইসক্রিম খেয়ে যাচ্ছে। তার ঠোঁটের কোণে ভেসে উঠছে রহস্যময়ী হাসি। সবার মনে তখন একটাই প্রশ্ন, এই কি শুধু খেলা নাকি ঝড় আসছে আরো বড়? পরদিন সকালবেলা আয়নার সামনে দাঁড়িয়ে তড়িঘড়ি করে ওনার মাথায় পেঁচিয়ে ফেললোতে। রাস্তার পরনে নেভি ব্লু আর ব্ল্যাক কম্বিনেশনের কুর্তি পাজামা, ঠোঁটে হালকা লিপ গ্লোস, চোখে কোনো সাজ নেই, তবু তার ভেতরে অদ্ভুত এক দীপ্তি। ব্যাগটা কাঁধে নিয়ে জুতা পরতে পরতে বলে, বুবু আমি গেলাম কিন্তু। জেসি রুম থেকে বের হয়ে গম্ভীর গলায় বলল, কই যাস না খেয়ে? টেবিলে সব রাখা আছে, খেয়ে যা। খাবো না, এখন ইচ্ছে করছে না, তাছাড়া অলরেডি 9টা বাজে, সময় নেই। দেয়ালের সাথে একটা টাক দিব তোরে আমি। ঠিক মতো খায় না দায় না, মাসে 30 দিনের মধ্যে 15 দিন বেহুশ হয়, যেখানে সেখানে পড়ে থাকোস। আব্বুকে বলে দিব তোরে যেন নিয়ে যায়, আমার সাথে থাকা লাগবে না। কথাগুলো শেষ হওয়ার আগে তে চুপচাপ দরজা ঠেলে বের হয়ে গেল। ডিপার্টমেন্টের করিডোর ধরে হাসছে তে আর রোজি। দুজনের বন্ধুত্ব অন্যদের থেকে আলাদা, তারা দুজন একটু বেশি ঘনিষ্ঠ, কারণ দুজনই মধ্যবিত্ত পরিবার থেকে আসা। হঠাৎ তারা খেয়াল করলো দরজার সামনে অনেক ভিড়, মুখে চাপা গুঞ্জন। কিরে, কি হয়েছে, এত ভিড় কেন? আজ নাকি নাম ধরে ধরে ক্লাসে ঢুকাচ্ছি। কেন, আমরা কি নতুন নাকি? নাম শুনে ঢুকানোর আবার কি আছে? ধীরে ধীরে ভিড় কমতে লাগলো। তারা এগিয়ে গেল সামনে। সেই মুহূর্তে তের চোখ হঠাৎ স্থির হয়ে গেল। ক্লাসরুমের দরজা হেলান দিয়ে দাঁড়িয়ে আছে জিয়ন জাঙ্কুক, চেহারা এক ধরনের অদ্ভুত শান্তি, কিন্তু সেই শান্তি যেন ঝড়ের আগে গভীর নীরবতা। এর বুকের ভিতর ধক করে উঠল। প্রথমবার যেদিন দেখেছিল সেদিন সাদা পাঞ্জাবি পাজামা পরেছিল, গলা ঝোলানো ছিল একটা ওড়না। তারপর ফেসবুকে কয়েকবার গোপনে দেখা হয়েছে, কিন্তু আজ আবার এভাবে সরাসরি তার চোখের সামনে। তে যেন নিজের নিঃশ্বাসে হারিয়ে ফেলবে। মুহূর্তে মনে পড়ে গেল সেই মেসেজের কথা। যদি আজ সে চিনে ফেলে, যদি সে বুঝে যায় সবকিছু। হঠাৎ 2 পা পিছিয়ে গেল তে। মনে হলো ঘুরে চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু হঠাৎ তার বান্ধবী টেনে ধরলো। সবের নাম ধরে ডেকে ভেতরে ঢোকাচ্ছিল সবাইকে। প্রথমে তের বান্ধবী, এরপর এলো তের পালা। সবাই তাকিয়ে জিজ্ঞাসা করলো নাম। গলা শুকিয়ে এলো তার, তবুও বলে উঠলো তে। এক মুহূর্তে ভেতরের বাতাস জমাট বাঁধলো। জাঙ্কুক ফট করে চশমা খুলে ফেললো। চোখে আগুন আর অচেনা উন্মাদনা। ঠোঁট থেকে বেরিয়ে এলো সেই শব্দ, মিস জানো। তে মুহূর্তে চমকে তাকালো। সারা শরীর যেন বরফের ন্যায় জমে গেল, কিন্তু নিজেকে সামলে কড়া সরে বলল, না, আমার নাম কিম তেয়ং। জাঙ্কুক চোখ রাঙিয়ে আবার বলল, মিস জানো। তে এবার রাগ সামলাতে পারলো না। আপনি কি কানে কম শোনেন? আমি বলেছি কিম তেয়ং। জাঙ্কুকের রাগ মুহূর্তে চরমে পৌঁছালো। এক ঝটকায় হাত বাড়িয়ে শক্ত করে ধরে ফেললো তের হাত। সবার চোখ বড় বড় হয়ে গেল। জাঙ্কুক গর্জে উঠল, সবিন 2 মিনিট, জাস্ট 2 মিনিটের মধ্যে এই ক্লাসরুম ফাঁকা চাই, কুইক। গার্ডরা সাথে সাথে নড়ে চড়ে উঠলো। ছাত্রছাত্রী সবাই ভয় তাড়াহুড়ো করে বের হতে লাগলো। ক্লাসরুম একেবারে নিস্তব্ধ হয়ে গেল। শুধু দাঁড়িয়ে রইল জাঙ্কুক আর তে, দুজনের চোখে চোখ। আর চারপাশের বাতাসে অদ্ভুত এক ঘন চাপা উত্তেজনা। এক হাত দিয়ে ক্লাসরুমের দরজাটা টেনে বন্ধ করে দিল জাঙ্কুক। দরজার শব্দটা যেন গোটা রুমে প্রতিধ্বনিত হলো। চারপাশে
হঠাৎ যেন নিস্তব্ধতা নেমে এলো। কেবল শ্বাসের শব্দগুলো শোনা যাচ্ছে হালকা কাঁপা নিঃশ্বাস। মুহূর্তের মধ্যে সে এক ঝটকায় থেকে দেয়ালের সাথে চেপে ধরলো। তীর দু হাত সে মাথার উপরে তুলে এক হাতে শক্ত করে ধরে রেখেছে, অন্য হাতটা তার ওদরে তার নিজের বুক আর পায়ের জোরে এমনভাবে আটকে দিয়েছে যে সামান্য নাড়াচাড়ার উপায় নেই। তে শিউরে উঠল ভয়ে। তার বুকের ভিতর ধুকবুক ধ্বনি যেন গোটা রুম জুড়ে বাজছে। শরীর ঘামে ভেজে গেছে, তীর তীর করে কাঁপছে সে, চোখ বড় বড় হয়ে আছে আতঙ্কে। জাঙ্কুক এবার মনোযোগ দিয়ে তাকালো তার দিকে। জীবনে যে ছেলেটা কোনো মেয়ের দিকে ফিরেও তাকায়নি, সে আজ অদ্ভুত তৃষ্ণায় ভরা চোখে তের প্রতিটা রেখা খুঁজে দেখছে। ফর্সা মায়াবী মুখ, নিখুঁত চোখ, নাক, চিকন গোলাপি ঠোঁট, যা ভয়ে কাঁপছে তীর তীর করে। চোয়ালের ডান পাশে ছোট্ট একটা আবছাতি, যা এক মুহূর্তে তার সমস্ত রাগকে আরো অস্থির করে তুলল। কিন্তু তের শরীরের কাঁপন আর শরীর যেন অস্থিরতায় ওঠানামা করে। নিঃশ্বাসের শব্দ জাঙ্কুকের ধ্যান ভেঙে দিল। তে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, কি করছেন? ছেড়ে দিন আমাকে, দয়া করে ছেড়ে দিন। জাঙ্কুকের চোখ হঠাৎ রাগে লাল হয়ে উঠল। ঠোঁট কামড়ে নিচু গলায় বলল, 36 ঘন্টা 36 ঘন্টা আমাকে খাটিয়েছিস, ভেবেছিস শাস্তি না দিয়ে তোকে ছেড়ে দিব? জানো? তে বিভ্রান্ত, ভয়ে বুকটা কেঁপে উঠল তার। কি কি বলছেন? আমি বুঝতে পারছি না, প্লিজ ছেড়ে দিন আমাকে। জাঙ্কুক দাঁত কিরমির করে আর শক্ত করে চেপে ধরলো। কজন কিভাবে শাড়ি পরে ছবি পাঠিয়েছিস? হ্যাঁ, কজনকে আমার মতো সিডিউস করছিস জানো? তুই যেন জমে গেল মুহূর্তেই। মাথায় বাস পড়ার মতো শিহরণ বয়ে গেল সারা দেহে। শাড়ি পরার সেই ছবির কথা ভেবেই মাথা ঝিমঝিম করে উঠল। মানে জাঙ্কুক সবই দেখেছে। কাঁপা গলায় আমতে আমতে করে বলল, ওই মেসেজে ওটা আপনার জন্য ছিল না, ভুল করে চলে গেছে। জাঙ্কুক আরও কাছে ঝুঁকে এলো, চোখে ঝিলিক, ঠোঁটে তীক্ষ্ণ বাঘ। তাহলে কার জন্য ছিল? আমি এক্ষুনি নিজের হাতে তার দাফনের কাজ সেরে আসি। তুই চমকে উঠলো, ভয়ে কেঁপে কেঁপে বলল, না না, কার জন্য ছিল না, ভুল করে পিকটা চলে গেছে আপনার কাছে। জাঙ্কুকের চোখে তখন আগুনের ঝড়। ভুল করে কি মেসেজটাও এসেছে? তে মরিয়া হয়ে মোচড় দিয়ে বের হওয়ার চেষ্টা করলো, কিন্তু জাঙ্কুকের বাঁধনের ভেতর থেকে বের হওয়া অসম্ভব। তার নিঃশ্বাস ঘন ঘন পড়ছে, বুকের ভিতর চেপে আসছে বহু কষ্ট। শেষমেশ উপায় না পেয়ে জাঙ্কুকের বাহুতে দাঁত বসিয়ে দিল। জাঙ্কুক ব্যথায় মুখ কুচকালো বটে, কিন্তু ছাড়লো না, বরং ঠান্ডা কণ্ঠে ফিসফিস করে বলল, ভুল যখন করেছেন তখন শাস্তি তো আপনাকে পেতেই হবে মিস। জানো? এর চোখ ভয়ে ছড়াছড় করে উঠল। মানে? জাঙ্কুক বলে উঠল, এই বেঞ্চের উপরে উঠে দাঁড়াও। কেন? আমি বলেছি তাই, কুইক। তুই কাঁপতে কাঁপতে বেঞ্চে উঠে দাঁড়ালো, আর জাঙ্কুক লেকচারের টেবিলে লাফ দিয়ে উঠে বসলো। তের নাজুক শরীর কাঁপছে তীর তীর করে, চোখে ভয়, গাড়ি লজ্জা। জাঙ্কুক কর্কশ কণ্ঠে হুঙ্কার দিল, এবার কান ধরে 36 বার উঠবাস করো। তে স্তব্ধ, অসহায়। এ না, হ্যাঁ কুইক। কি হলো? দাঁড়িয়ে আছো কেন? আমার চেহারা দেখার এখন অনেক টাইম আছে। শুরু করো। রেডি, 1 2 3 অ্যান্ড স্টার্ট। তে বাধ্য হয়ে কান ধরে উঠবাস শুরু করলো। জাঙ্কুক ঠোঁট টিপে নিজের হাসি সংযত রাখলো, তবু চোখে মুখে হালকা মুচকি হাসি ভাস স্পষ্ট। অথচ তেজ চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে ভয়ে, লজ্জায়, অপমানে। জাঙ্কুক কাউন্ট করলো, এক এক করে 36 বার শেষ হলো। জাঙ্কুক টেবিল থেকে লাফ দিয়ে নেমে এলো। তের কোমর চেপে এক ছটকা নিচে নামিয়ে আনলো। নিচে নামালো, তে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এটা জাঙ্কুকের মোটেও পছন্দ হলো না। কর্কশ কণ্ঠে বলে উঠল, এই আল্লাহর বান্দি, এই তাকাও আমার দিকে। কিন্তু তে তবু মাথা নিচু করে রইল, কারণ সে জানে তার চোখে চোখ পড়লে সে আর দাঁড়িয়ে থাকতে পারবে না। জাঙ্কুক এবার আরো ক্ষিপ্ত হলো। আজব, এত কষ্ট করে খুঁজে বের করলো শুধু এই চোখের দিকে একটু তাকাবে বলে, অথচ সেই চোখ নামিয়ে রেখেছে। কোনো অগ্রিম বার্তা ছাড়াই ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল তের কোমল গালে। শব্দটা যেন দেয়াল ভেদ করে প্রতিধ্বনিত হলো। তে চমকে উঠলো, ব্যথা কুকড়ে গেল সে। মাথাটা কেমন ঝিমঝিম করছে, চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে গেল। এক নিমিষে ধরে পড়লো জাঙ্কুকের কোলে। সকালে না খেয়ে এসেছে, তার উপর পছন্দের মানুষটার কাছ থেকে এই লজ্জাজনক শাস্তি, অপমান, থাপ্পড় সব মিলিয়ে তার পক্ষে সহ্য করা সম্ভব হলো না। জাঙ্কুক হতভম্ব হয়ে তাকিয়ে রইল নিস্তেজ মুখটার দিকে। বুকটা ধক করে উঠল, চিনচিনে ব্যথা ছড়িয়ে পড়লো বুকের ভিতর। তার চোখে অদ্ভুত এক মুগ্ধতা, এক অচেনা আবেশ। এক মুহূর্ত পর ধীরে ধীরে তার মাথাটা নিজের বুকে চেপে ধরলো। কাঁপতে থাকা আঙুলের ছোঁয়ায় চুলগুলো সরালো। ভাঙা নিঃশ্বাসে বলল, আমার সময় নষ্ট করেছিস, আমাকে লাঠিমের মতো ঘুরিয়েছিস, পাগল বানিয়ে ফেলেছিস আমাকে। মুখ বুঝে সহ্য করেছি, আর তুই সামান্য একটা থাপ্পড় সইতে পারলি না জানো? অবশেষে ধীরে ধীরে হাত বাড়িয়ে দরজাটা খুলে দিল সে।
দরজা খোলার সাথে সাথে হুড়মুড়ে ঢুকে পড়ল তের বান্ধবী রোজি, আর পিছনে সবিন। জাঙ্কুকের বাহুতে নিস্তেজ হয়ে পড়ে আছে তে, অচেতন। সাদা ফ্যাকাশে মুখ, ঠোঁটের রং যেন মিলিয়ে গেছে। ছুটে দিয়ে আঁকড়ে ধরল তের বান্ধবী, চোখে মুখে আতঙ্ক, কণ্ঠে কাঁপন। কি হয়েছে তে? তে, চোখ খোল, কি হয়েছে তোর? কি করছেন আপনি ওর সাথে? জাঙ্কুকের চোখে মুখে কোনো ভাবান্তর নেই, কণ্ঠে শীতলতা, একরাশ নিরবতা। যেটা পাওয়ার যোগ্য সেটাই করেছি। কথাটা ছুরির মতো বিঁধল রোজির বুকে, কিন্তু তার প্রতিবাদ করার সাহস হলো না। হঠাৎই জাঙ্কুক তেকে এক ছটকা নিজের করে তুলে নিল। সবিন তখন দরজার ফাঁকে দাঁড়িয়ে সব দেখছিল। জাঙ্কুকের প্রতিটি ইশারায় সাড়া দিতে প্রস্তুত। রোজির চোখে তখনও আতঙ্ক। জাঙ্কুক তার দিকে কড়া স্বরে বলে উঠল, ক্লাসে ফোকাস করো, আর একটা কথা মনে রেখো, লিজা যেন এই ব্যাপারে কিছু জানতে না পারে, আন্ডারস্ট্যান্ড? রোজি নিস্তব্ধ, বাকরুদ্ধ, তবুও শুধু মাথা নাড়ালো। প্রতিবাদ করার মতো সাহস বা শক্তি কোনো কিছুই অবশিষ্ট ছিল না তার। তাই নিস্তেজ শরীরকে বুকে চেপে জাঙ্কুক ধীরে পায়ে দরজা দিয়ে বেরিয়ে গেল। বাইরে অপেক্ষমান গার্ডরা চারদিক থেকে ঘিরে ধরল তাদের। এমন দৃশ্য যেন পুরো ডিপার্টমেন্টকে অদ্ভুত নিস্তব্ধতা আবদ্ধ করে ফেলল। একসময় ভিড় কমলো, ক্লাসের স্বাভাবিক পরিবেশ ফিরে এলো। মিরপুর 11-তে এসে গাড়ি ধীরে থামলো তের ভবনের সামনে। গাড়ি দরজা খুলে নামতেই জাঙ্কুকের মুখে কোনো ভাবান্তর নেই, অথচ তার কোলে এখনো নিস্তেজ হয়ে পড়ে আছে তে। যেন এক টুকরো বরফ নড়াচড়া নেই, নিঃশ্বাসে যেন ক্ষীণ। চারপাশে বাতাসে অদ্ভুত ভারী চাপা উত্তেজনা। জাঙ্কুক কোনো দ্বিধা ছাড়াই আবার তাকে বুকে জড়িয়ে নিল। পদক্ষেপ ভারী, চোখে তীক্ষ্ণ দৃঢ়তা, যেন পুরো পৃথিবী থেমে গেছে, কেবল সে চলছে নিজের নিয়মে। লিফটের ভিতরে ঢুকতেই সবিন জিজ্ঞাসা করলো, ভাই, ওনার এখনো জ্ঞান ফিরেনি? জাঙ্কুক ধীরে নিঃশ্বাস ফেলে এক মুহূর্তের জন্য তের দিকে তাকালো। চোখে শীতলতা, ঠোঁটে কঠোরতা। 36 ঘন্টা আমার হয়রানি করেছে এই বেডি। ভেবেছিলাম 36টা থাপ্পড় দেব, কেবল একটাই দিয়েছি। তাতে যদি বেহুশ হয়ে যায় সেটা কি আমার দোষ? কথাগুলো শুনে জাঙ্কুকের অ্যাসিস্ট্যান্টগুলো একে অপরের মুখের দিকে তাকালো। মনে হলো যেন কারো বুকের ভেতর হিম শীতল বাতাস বয়ে গেছে। সবিন একটু হেসে আবার ভয়ের সামনে ঠাট্টা করার ভঙ্গিতে বলল, ভাই, ঘন্টা কাউন্ট করে থাপ্পড়, উনি যে এখনো বেঁচে আছেন সেটাই তো আল্লাহর রহমত। পিছন থেকে আরেকটা অ্যাসিস্ট্যান্ট বলে উঠল, আল্লাহ মাফ করুক, ওনারা তার মাগফিরাত কামনা করছি। সবিন টিপ দিয়ে বলে উঠল, চুপ কর, ভাই যদি শুনে ফেলে তাহলে তো আত্মার মাগফিরাত কামনা করতে হবে। কয়েকবার কলিং বেল চাপতে ভেতর থেকে দরজা খুলে দিল যিশু। দরজার ফাঁক করে দৃশ্যটা দেখে সে ভরকে গেল। জাঙ্কুকের কোলে নিস্তেজ তে। তে, কি হয়েছে ওর? এই তে, কোনটা কেঁপে উঠল। যিশুর চোখ বড় হয়ে গেল আতঙ্কে, কিন্তু জাঙ্কুক যেন কিছুই শুনো না, কোনো কথা না বলে সরাসরি ভিতরে ঢুকে গেল। চারপাশে কারো উপস্থিতির তোয়াক্কা না করে সোজা ড্রয়িং রুমে গিয়ে তেকে আস্তে করে কাউসে শুয়ে দিল। এক মুহূর্ত নিঃশব্দে তাকিয়ে থাকলো ওর দিকে, অতঃপর হাতের উল্টো পাশ দিয়ে নিজের নাকটা হালকা করে ঘষে দিল, যেন ওই মুহূর্তের অস্বস্তি কিংবা অদৃশ্য রাগকে সামনে নিতে তার এই সামান্য ভঙ্গিমায় যথেষ্ট। যিশু হতভম্ব হয়ে তের নিস্তেজ শরীরের পাশে বসে পড়ল। হাত কাঁপছিল, তার কণ্ঠ ভারী হয়ে বের হলো, কি হয়েছে তের? কি করেছেন ওর সাথে? জাঙ্কুক বড় কুচকে তাকালো, চোখে শীতলতা। কর্কশ কণ্ঠে উত্তর দিল, কি হয়েছে সেটা না হয় আপনার বোনের জ্ঞান ফিরলে জিজ্ঞাসা করিয়েন। কতবার বলেছি খেয়ে যা, খেয়ে যা, তা খাবে না, না খেয়ে বের হবে আর যেখানে সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকবে। কোনো কথা শোনে না আমার। যিশুর কথা জাঙ্কুকের ভুরু কুচকে গেল, চোখ গেল তার তের শান্ত কোমল মুখের দিকে। নিস্তেজ দেহের মাঝে যেন লুকিয়ে আছে এক অদ্ভুত শক্তি, এক অদৃশ্য চ্যালেঞ্জ, যেটা জাঙ্কুককে টেনে রাখে, দূরেও ঠেলে দেয়। কিছুক্ষণ নীরবে তাকিয়ে থাকার পর সে গম্ভীর গলায় বলল, আমি আসছি, সামনে রাখবেন আপনার বোনকে আমার আমানত হিসাবে। এইটুকু বলে দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু হঠাৎ থেমে আবার ঘুরে তাকালো। দৃষ্টি এবার সরাসরি যিশুর চোখে গেঁথে দিল। ঠোঁটে একরাশ শীতল বেগুনি বলল, আর হ্যাঁ, এরপর যদি খেতে না চায় আমাকে ইনফর্ম করবেন, আমি এসে থাপিয়ে খাইয়ে দিয়ে যাব। মুহূর্তে বিরক্তি জমে উঠল যিশুর চোখে। জাঙ্কুকের হাবভাব, তার চালচলন, সব কিছুতেই সে এক ধরনের দম বন্ধ করা মাফিয়া সুলভ উগ্রতা খুঁজে পেল। যেন সে মানুষ নয়, কোনো নির্মম শাসক। কিন্তু তবু মুখ খুলে আর কিছুই বলল না। জাঙ্কুকের ঠোঁটের কোণে হালকা অদ্ভুত এক হাসি ঝুলিয়ে আবার দরজার দিকে চলে গেল। অতঃপর লম্বা এক পদক্ষেপে বেরিয়ে গেল বাসা থেকে। প্রায় 3 ঘন্টা পর তে চুপচাপ বসে আছে, দু হাত গালে রেখে, চোখ দুটো শূন্য স্থির, অথচ মনে হচ্ছে ভিতরে একটা ঝড় বইছে। 3 ঘন্টা আগে জ্ঞান ফিরেছে তার, কিন্তু আজকের ঘটনাগুলো এখনো তার কাছে দুঃস্বপ্নের মতো। বুকের ভেতর ধরপড় করছে, হাতের তালু ঘামে ভিজে আছে। সে এখনো বিশ্বাস করতে পারছে না আজ যা কিছু ঘটেছে তার সবটাই সত্যি। ঠিক তখনই তার পাশে এসে বসলো তার বোন, চোখে মুখে চিন্তার ছাপ, গলায় বিরক্তির আভা। তে, সত্যি করে বলতো,
এই জাঙ্কুকের সাথে তোর কি সম্পর্ক? আজব, ওর সাথে আবার আমার কিসের সম্পর্ক হবে? তুমি কখনো কিছু শুনেছো? শুনেছি কিনা সেটা বাদ দে, ওই দিনও যে তোকে খুঁজতে এসেছিল আমি বলতে ভুলে গিয়েছি। এখন বল, যদি তুই কিছু নাই করিস তাহলে তোকে কেন খুঁজবে? এসব রাজনীতির লোকজন মোটেও ভালো নাতে, খুব সাবধান, দূরে থাকিস এসবের থেকে। আর আমাদের আব্বু যদি এসব শুনে, তুই তো জানিস উনি রাজনীতি কতটাই ঘৃণা করেন। তোর কি হবে তখন? বাবু, তুমি ভুল বুঝছো, আমি কিছুই করিনি। এবার তাদের মধ্যে কিছুক্ষণ কথোপকথন হলো। এমন সময় হঠাৎ তেল ফোনটা টুন করে বাজলো। তেল বুকটা ধপ করে উঠলো, কাপা হাতে ফোনটা হাতে নিল। স্ক্রিনে ভেসে উঠলো একটাই লাইন, এরপর ঠিক মতো না খেলে থাপ্পাইয়ে চেহারার নকশা পাল্টাই দিব। বার্তাটা পড়তে না পড়তেই গা শিউরে উঠলো, হাত থেকে ফোনটা বিছানায় ছুড়লো। ঠোঁট শুকিয়ে এলো, বুক থুকবুক করছে। এই যেন সেই কণ্ঠের প্রতিধ্বনি, জীবন জাঙ্কুক। তের হাত কাছে থরথর করে, মনে হচ্ছে আবার অজ্ঞান হয়ে যাবে, কিন্তু না, সে নিজেকে সামনে নিয়ে এক অদ্ভুত ভঙ্গিতে ডেকে উঠলো, বুবু আমার খিদে পেয়েছে, কি খাবো? আজকের পার্টটা এই পর্যন্তই। পরবর্তী পার্টের জন্য বেশি বেশি করে কমেন্ট করে জানাও। আমি যখন পড়ছিলাম আমার মনে হচ্ছে এটা কোনো ব্লকবাস্টার ছবির থেকে কম নয়। সব দৃশ্যগুলো যেন চোখের সামনে ভাসছিল। যাই হোক গাইস, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না।